জি। জি। আর আমরা এই যে 2015 সালের যে পে স্কেলটা আমরা পাইছি, সেখানে যে টাইম স্কেলটা আমাদেরকে কর্তন করা হয়েছে, সেই টাইম স্কেলগুলি না পাওয়ার কারণে কর্মচারীরা কি ধরনের ক্ষতি হয়েছে আমি শুধু একটু আপনাকে হিংস দেই। যেমন আমি ব্লক পোস্টে চাকরি করি, আমি কিন্তু একটা টাইম স্কেল পাইছি 2013 সালে। এই 13 সালে পাওয়ার পর আজকে 26 সাল, তাহলে আমার 13 দোকানে 26, তাই না? প্রায় 13 বছর অতিবাহিত হয়ে গেছে, আমি সেই একই গ্রেডে আছি। এখন দেখেন, আমি যদি 13 সালে পাওয়ার পরে আমার দ্বিতীয় টাইম স্কেল পাওয়ার কথা ছিল 2017 সালে, এবং 2017 সালের পর তৃতীয় টাইম স্কেল পাওয়ার কথা ছিল 2020 সালে। 2020 সালে পাওয়ার পর মানে আমি থাকতাম 7 নম্বর গ্রেডে। সেই 7 নম্বর গ্রেড থেকে 26 সাল 25 সাল পর্যন্ত, এই যে 5টা বছর আমি বাড়ি ভাড়া সহ কিন্তু সেই 7 নম্বর গ্রেডের যে স্কেল, সেই স্কেলেই কিন্তু আমি পাইতাম। তাহলে এই যে একটা ক্ষতি, আর্থিক ক্ষতি, এটা তো সবার জন্য। এটা আপনি কি মনে করেন? আমরা আসলে সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে আমরা কথা বলি, শুধু আমাদের যে দাবি দেওয়া না, আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা কথা বলি। আর এই সরকার তো বৈষম্য নিরসনের স্লোগান নিয়ে ক্ষমতায় এসেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং ওই বৈষম্য নিরসনের জায়গা থেকে কিন্তু 5ই আগস্ট মানে অনুষ্ঠিত হয়েছে বা সংগঠিত হয়েছে। তো আপনার এখন আপনারা ক্ষমতায় আসছেন আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর, আমাদের শিক্ষকদের রক্তের উপর, বা আমাদের যারা আরো অন্যান্য যারা যারা আছেন সাধারণ মানুষের রক্তের উপর আপনারা আসছেন, এবং আপনাদের উদ্দেশ্য ছিল যে আপনারা বৈষম্য দূর করবেন। এখন আপনারা যদি বৈষম্য উস্কে দেন তাহলে তো হবে না। ইতিমধ্যে আপনারা অনেকগুলো বৈষম্য দূর করেছেন, এই জন্য আমরা আপনাদের এপ্রিসিয়েট করি, কিন্তু যেগুলো বাকি আছে আমরা চাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বৈষম্যগুলো আছে এগুলো দূর করা হোক। আমরা সব বৈষম্যের বিপক্ষে আমরা মানে বলিষ্ঠভাবে আওয়াজ তুলতে চাই। কারণ 5ই আগস্টের পরে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। আমরা দীর্ঘদিন আমরা বৈষম্য নিমজ্জিত ছিলাম, আমরা বৈষম্য বিভিন্ন রকমের বৈষম্য তৈরি করা হয়েছে। আমরা সব বৈষম্য থেকে এখন মুক্ত হতে চাই, এবং এই বৈষম্য থেকে মুক্তির যে সূচনাটা এটা আমরা ইন্ডিয়ান গভর্নমেন্ট করে যাবে এটা আমরা বিশ্বাস করি। বা আমরা অবশ্যই বলবো সরকারি কর্মচারীদের সাথে যে বৈষম্য তৈরি করা হয়েছে কর্মকর্তাদের সাথে, এটা যাতে নিরসন করা হয়, এটা আমাদেরও দাবি থাকবে। যেহেতু জাতীয়করণ প্রত্যাশী জোট, শুধু আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে কাজ করি না, আমরা আমাদের নিজস্ব দাবি দেওয়া এবং প্রচন্ড ভাবে রাজনৈতিক সচেতন হওয়ার কারণে আমরা যারাই বঞ্চিত, যারাই আমরা বিভিন্ন ভাবে নিপীড়িত নির্যাতিত, আমরা সবার পক্ষে কথা বলি। শুধু এটা না, আমরা বিভিন্ন ক্রান্তিকালে, দেশের ক্রান্তিকালে বিভিন্ন যে ক্রাইসিস তৈরি হয় এখানেও কিন্তু আমরা কাজ করি। ফেনীতে যে বন্যা হয়েছে, পুরো বন্যাতে আমরা ত্রাণ বিতরণ করেছি। আমরা শুধু আমাদের শুধু দাবি দেওয়া নিয়ে কাজ করি এমনটা না, আমরা আমাদের বৈষম্যের বিপক্ষে আমরা সবসময় জাগ্রত, এবং দেশের বিভিন্ন ক্রান্তিকালে আমরা জোটের পক্ষ থেকে আমরা কিন্তু সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমরা সবসময় চেষ্টা করি। আচ্ছা, আমাদেরকে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার 15% বিশেষ সুবিধা ঘোষণা করে, তার আগে মহার্ঘ ভাতা দেওয়ার কথা বলেও সেটাকে নাকচ করে দিয়েছে, এবং তার বিনিময়ে 15% বিশেষ ভাতা ঘোষণা করে। এবং বিশেষ ভাতাটা যখন ঘোষণা করে, আমরা কিন্তু 1 মাসে, পরবর্তী মাসে সেই বিশেষ ভাতা হাতেও পাইনি। তার আগেই কিন্তু আবার এই পে কমিশন গঠন করেছে। তাহলে এই সরকার যদি পে স্কেলের গেজেট প্রকাশের জরুরি মনে না করে, তাহলে আপনারা যদি সেটা প্রকাশ করার দায়িত্বও না থাকে, তাহলে সেখানে আপনারা কমিশন গঠন কেন করলেন? সেটা তো নির্বাচিত সরকার এসেও সেই কমিশন গঠন করতে পারত। কারণ একটা কমিশন যখন গঠন হয়, সেই কমিশনে অনেকগুলা জনবলের প্রয়োজন, অর্থের প্রয়োজন, তাদের বেতন ভাতা আছে, যেগুলির জন্য আরেকটা আলাদা খরচ দেওয়া হয়েছে। আপনারা যদি সেটা, এত খরচ করার পর, এত কিছু করার পর, সারা বাংলাদেশের সকল নেতৃবৃন্দের সাথে, সকল সংগঠনের সাথে আপনারা মত বিনিময় করলেন, দাবি দেওয়ার কথাগুলি নিয়ে আলোচনা করলেন, করার পরে এখন শেষ পর্যায়ে এসে যদি সরকার বলে যে পরবর্তী সরকার এসে এটা বাস্তবায়ন করবে, তাহলে আপনারা এই সরকারে যেখানে অর্থের সমস্যা দেখাচ্ছেন, সেইখানে আপনারা এই কাজটা কেন করলেন? তাহলে তো নির্বাচিত সরকারেরই মানে এটা, এই কমিশনটা গঠন করা উচিত ছিল। আর এখন যদি এই সরকার এই কমিশনটাকে বাস্তবায়ন করে যথার্থভাবে মূল্যায়ন করে না যায়, তাহলে পরবর্তী সরকার এসে যে এই কার্যক্রমগুলি সচল রাখবে, তার তো কোনো নিশ্চয়তা নেই। কারণ অতীতে আমরা দেখেছি যে অনেক সরকারই নতুন এসে আগের সরকারের অনেক কিছু, বা অন্তর্বর্তীকালীন সরকার, কেয়ারটেকার সরকার যাই করে, তার অনেক কিছুই তারা বাতিল করে আবার নিজেদের মতো করে সবকিছু সংস্কার করে। এরকমের কোনো আশঙ্কা আছে কিনা?
এখানে দেখেন, আমি তো অনেকের সাথে কথা বলছি, শুধু শিক্ষক না, আপনাদের সরকারি কর্মকর্তা কর্মচারী অনেকের সাথে আমার কথা হয়। তো এই আশঙ্কাটা আমি সন্ধ্যার পরেও একজন কর্মচারী মানে একজন পদস্থ কর্মকর্তার সাথে কথা বলেছি, তো সবাই এটা আশঙ্কা তারা করছেন যে যদি এই সময় যদি না হয় তাহলে এটা আহ, কখনো নাও হতে পারে। এটা কিন্তু আশঙ্কা সবার আছে, কিন্তু হয়তো নিজস্ব পজিশনের জায়গা থেকে হয়তো অনেকে বলেন না, বা বলার হয়তো অনেকের অত সুযোগও নাই, সেই জায়গা থেকে হয়তো বলেন না, কিন্তু আশঙ্কাটা কিন্তু এখন সবার ভিতরে কাজ করছে। আর আমার কথা হচ্ছে যে সরকার, আপনারা যেহেতু এই ব্যয় কমিশনটা আপনারা গঠন করেছেন, এটা তো প্রজ্ঞাপন জারি করার দায়িত্ব আপনাদেরই। এই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আপনারা এটা পরে কয়েক দফা মূল্য বৃদ্ধি করলেন কেন? যদি আপনারা ব্যয় কমিশন গঠন না করতেন এবং এটা নিয়ে এই মিডিয়াতে একদিন পরে পরে 2 দিন পরে পরে আপনারা বক্তব্য দিচ্ছেন সরকারের পক্ষ থেকে, অর্থ উপদেষ্টা অমুক উপদেষ্টা বিভিন্ন ভাবে আপনারা বক্তব্য দিচ্ছেন, প্রায় রেডি হয়ে যাচ্ছে, আমরা দিয়ে দিচ্ছি, বিভিন্ন রকমের বক্তব্য আসছে, মিডিয়াতে লেখালেখি হচ্ছে, এবং যারা বাজার সিন্ডিকেট করে মূল্যের দ্রব্যের মূল্য বৃদ্ধি করে তারা কিন্তু অলরেডি করে ফেলেছে। তো যেহেতু আপনার এই কাজগুলো হয়েছে, এটা আপনাদের দায়িত্ব, এটা আপনাদের করতে হবে। যদি আপনারা এটা যদি করতে না পারেন তাহলে এটা কেন আপনারা করলেন, এবং সরকারের অর্থ অপচয় করেছেন, আমাদেরকে কেন আশার বাণী শোনালেন, এবং দ্রব্য মূল্যের আপনারা কেন এটাকে আপনারা বাড়ালেন, দ্রব্যের মূল্যগুলো কেন বাড়ালেন, সেই জায়গা থেকে এটা এই সরকারের দায়িত্ব এবং এই সরকারকে এটা করতে হবে। এটা এটা যদি এখন যদি না হয় এটা বাতিল হয়ে যেতে পারে। কারণ আপনি যে কথাটা বলছেন এটার সাথে সম্পূর্ণভাবে একমত। আমি ঘোষণা করছি যে আগামী সরকার যারাই ক্ষমতায় আসুক, তারা এসে বিভিন্ন রকমের এক্সকিউজ তৈরি করবে এবং পরে বলবে যে এখন এটা দেওয়া সম্ভব না, দেখা যাক আগামী 5 বছরও হয়তো প্রজ্ঞাপন হবে। আমি ব্যক্তিগতভাবে এবং জোটের পক্ষ থেকে আমি বলবো যে আপনারা যদি আপনাদের যদি ক্রাইসিস থাকে তাহলে আপনারা অন্তত প্রজ্ঞাপনটা দিয়ে যান, 6 মাস পরে এটা বাস্তবায়ন হোক, আগামী বাজেট থেকে বাস্তবায়ন হোক। এরপর আমাদের কোনো আপত্তি থাকে না। জুলাই থেকে আপনারা দেন, আগামী বাজেট থেকে দেন, তখন আপনারা প্রস্তুতি নিয়ে অর্থের সংস্থান করে আপনারা দিতে পারবেন। আহ, কিন্তু প্রজ্ঞাপন ছাড়া এইভাবে রেখে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা যদি আপনারা রেখে যান তাহলে আন্দোলন কিন্তু ফুঁসে উঠছে, শিক্ষকরা এবং কর্মচারীরা, সরকারি আমাদের শিক্ষক কর্মচারী এবং সরকারিরা সবাই ফুঁসে উঠছে। কালকে আমি দেখলাম একজন কর্মচারী নেতা অত্যন্ত ক্ষুব্ধ ভাবে তিনি বক্তব্য রেখেছেন। এটা সবার মনের ভাষা, হয়তো ওনার মুখে এটা প্রকাশ পেয়েছে। এটা যদি এই আন্দোলন যদি বিস্তৃত হয়, এটা যদি আবার যদি সবাই ফুঁসে ওঠে, তাহলে এখানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। আমরা চাচ্ছি না এটা হোক। সুতরাং এটা আপনারা যদি প্রজ্ঞাপনটা দিয়ে দেন, পরবর্তীতে আপনারা যে যারা ক্ষমতা আছে তারা এটা বাস্তবায়ন করবে। অন্তত প্রজ্ঞাপনটা আমরা চাচ্ছি, এখনই টাকা পয়সা দেওয়ার দরকার নাই, আপনারা প্রজ্ঞাপন দিয়ে যান। এটা দিলেই আমাদের হবে, এইটুকু আমাদের সর্বশেষ দাবি। আর না হলে আমরা কিন্তু আমাদের আমরা যে সংঘর্ষ বলে দিয়েছি, আমরা কিন্তু ওখান থেকে কর্মসূচি আমরা থ্রু করবো, এবং সরকারি কর্মচারীরা যে কর্মসূচি দিয়েছে ওখানেও আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ইনশাল্লাহ অংশগ্রহণ করবে। আচ্ছা স্যার, আমরা এই সরকার যদি কোনোভাবে গেজেট না করে পরবর্তী সরকারের উপরে যায়, তাহলে দেখা গেছে 2-3 বছর এমনি পার হয়ে যাবে নানা এক্সকিউজের কারণে। তাহলে সেক্ষেত্রে দেখেন 2020 সালে কিন্তু একটা পে স্কেল পাওয়ার কথা। তো 2020 সালে যেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা অবসরে গেছেন তারা কিন্তু 20 সালের পে স্কেল নিয়ে অবসরে যাওয়ার কথা, কিন্তু তারা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবং 2020 সালের পর থেকে এই 25 সালের গত জুন পর্যন্ত যারা অবসরে গেছেন তারা কিন্তু সবাই, যার সোনালী যৌবনটা, যে মানুষের যে প্রকৃতপক্ষে যে সময়টা জীবনী শক্তির, সেই সময়টাই কিন্তু রাষ্ট্রের কাজে ব্যয় করে তারা কিন্তু যাওয়ার সময় খালি হাতে ফিরেছে। তারা আর্থিক যে বেনিফিট, এককালীন যে টাকাটা, সেটা তারা থেকে বঞ্চিত হয়েছে। কেন? তারা 25-এর পে স্কেলও পায়নি, 20-এর পে স্কেলও পায়নি। এখন আবার গত জুন থেকে যারা, মানে 25-এর জুন থেকে যারা এখন পর্যন্ত অবসরে গেছেন, এই জানুয়ারি ডিসেম্বরে, বিশেষ করে জানুয়ারি মাসের 1 তারিখেই বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী অবসরে যায়, আর ডিসেম্বরের 31 তারিখে বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী অবসরে যায়। এখন যদি এই সরকার গেজেট প্রকাশ করতে ব্যর্থ হয়, তাহলে পরবর্তী সরকার এসে যদি 2 বছরের মধ্যে গেজেট না করে, তাহলে কিন্তু এখন এই যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা অবসরে যাবে তারাও কিন্তু এই গ্র্যাচুইটিটা এবং এই আর্থিকভাবে তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটা কিভাবে দেখছেন? না, এটা তো একেবারে ক্লিয়ার বিষয়। আপনার ইতিমধ্যে বঞ্চিত করা হয়েছে। আমি প্রথমে আমার বক্তব্য বলেছি এটা ইতিমধ্যে বঞ্চিত। ইতিমধ্যে 2টা আপনার পে স্কেল ঘোষণা হওয়ার কথা, জি। 2টা পে স্কেলে প্রজ্ঞাপন হওয়ার কথা, এখন পর্যন্ত একটাও হচ্ছে না। এখানে সার্বিকভাবে বললে অনেক ভাবে অনেকেই বঞ্চিত হয়েছে, এখানে বিস্তারিত বলা যাবে না।
আমরা এই বঞ্চনাটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি এই বঞ্চনা যাতে নিরসন হয়। আর আপনারা হয়তো আগেও বলছি যে আপনারা যেহেতু আসছেন বৈষম্য থেকে মুক্তির স্লোগান, তো আপনারা অন্তত শুরু করে যান, বৈষম্য থেকে মুক্তি এটা শুরু করে যান। এবং আপনারা যেহেতু এই প্যাক অংশটা আপনারা গঠন করেছেন, আপনারা অন্তত প্রজ্ঞাপনটা দিয়ে যান। আর প্রজ্ঞাপন না দিলে এই যে এত লক্ষ লক্ষ মানুষের প্রায় 25 লক্ষ মানুষ, তাদের 25 লক্ষ মানুষের কোটি কোটি পরিবার, এই যে এতগুলো মানুষের যে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল, একটা আশা তারা বুক বেঁধেছিল যে হ্যাঁ আমাদের হয়তো একটা ইয়ে হবে, আমাদের একটা পে স্কেলের প্রজ্ঞাপন হবে, আমাদের পরিবারগুলো কিছুটা হলে অন্তত স্বস্তিতে তারা বসবাস করতে পারবে, জীবনযাপন করতে পারবে। এই যে এতগুলো মানুষকে নিরাশ করা হবে, এতগুলো মানুষকে হতাশ করা হবে, একটা রাষ্ট্রের কোটি কোটি মানুষকে হতাশ করে একটা রাষ্ট্র কোনোভাবেই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না এবং কল্যাণের দিকে এগিয়ে যেতে পারে না। এত মানুষকে হতাশ করা কোনোভাবেই এটা কাম্য না। আমরা এই জন্য বলবো যে 25 লক্ষ যারা প্রায় 25 লক্ষ, 25 থেকে প্রায় 30 লক্ষ যারা স্টেক হোল্ডার আছে স্কেলের, তাদের কোটি কোটি সদস্য যারা পরিবারে আছেন, তাদের সবাইকে হতাশ না করে আশা করি সরকার তাদের যে একটা আশা তাদের তৈরি হয়েছে এই পে স্কেলকে কেন্দ্র করে, তাদেরকে সরকার নিরাশ করবে না, তাদেরকে হতাশ করবে না। এবং তাদের এই প্রত্যাশার জায়গা থেকে সরকার একটা প্রজ্ঞাপনের তারা ব্যবস্থা করবে, আমরা এটা বিশ্বাস করি। এবং আমি এই কথাটা সবসময় বলি যে রাজনৈতিক দল যেগুলো আছে, বৃহৎ রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি এবং জামাত, এনসিপি সহ যে বৃহৎ যে রাজনৈতিক দলগুলো আছে, তাদেরও এখানে একটি দায় আছে। তারা যদি সরকারকে যদি আশ্বাস দেয় এবং সরকারের সাথে যদি এই ব্যাপারে ইতিবাচক কথা বলে, তাহলে সরকারের জন্য আসলে পে স্কেল ঘোষণাটা সহজ হবে। আমরা রাজনৈতিক দলগুলোর কাছেও আমরা প্রত্যাশা করবো যে আপনারা এই ব্যাপারে ইতিবাচক ভূমিকা তারা রাখেন, সরকারকে ইতিবাচক ভাবে আপনারা সরকারকে এনকারেজ করেন যাতে সরকার এটা দিয়ে দিই। তাহলে ইনশাল্লাহ খুশি মন দিয়ে, খুবই তৃপ্তির সাথে আমাদের যে শিক্ষক কর্মচারী এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা আনন্দ চিত্তে নির্বাচনের দায়িত্ব পালন করে ইনশাল্লাহ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে ক্ষমতায় আসীন করবে ইনশাল্লাহ। এই শেষ মুহূর্তে এসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় যে কথাটা বলেছেন, যে এই কথাটা বলার পর কিন্তু সারা দেশের কর্মচারীদের ভিতরে একটা বিশাল অসন্তোষ দেখা দিয়েছে, এটাকে কিভাবে দেখছেন স্যার? উনি তো আসলে এটা বলার কোনো সুযোগই নেই, এবং উনি তো এটা বলার কোনো অধিকার রাখেন না। এটা তো একেবারে অ্যাবসলিউটলি অনধিকার চর্চা। এটা এই ব্যাপারে ব্রিফ করবে আপনার অর্থ উপদেষ্টা, এই ব্যাপারে প্রধান উপদেষ্টা দপ্তর ব্রিফ করতে পারে, অথবা যে কোনো অ্যাসাইন উপদেষ্টা আপনার এটা করতে পারে। উনি তো এমপ্লয়ি, আপনি একজন এমপ্লয়ি, আমি একজন এমপ্লয়ি, উনি একজন এমপ্লয়ি, সরকারের বেতনভোগী। উনি এইভাবে মতামত দেওয়া তো আসলে উনি নিজেও কিন্তু পে স্কেল ভোগ করবেন, পে স্কেল দিলে কিন্তু উনি নিজেও সেটা সুবিধা ভোগ করবেন, তাহলে সেই হিসাবে উনি কি এটার বিরুদ্ধে বলতে পারেন? না, এটা ওনাকে সম্ভবত আপনার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, সম্ভবত চুক্তি, আমি যদি গণ্য করে না থাকি। তো যদি চুক্তিভিত্তিক নিয়োগও দেয়, তাহলে পে স্কেল যদি হয়, তাই পে স্কেল হইলে তো একটা নতুন স্কেল দাঁড়াবে, তাহলে তো চুক্তিভিত্তিক হিসেবে উনি নতুন স্কেলেই ওনার বেতনটা আসবে। যতদিন থাকে উনি পাবেন। এখন উনি তার প্ররোচনায় প্ররোচিত হয়ে এটা বলেছেন, আসলে এটা আসলে বোধগম্য না। আমরা এটা তীব্র নিন্দা জানাই যে আপনি আপনার জায়গা থেকে এটা আপনি করতে পারেন না, বলতে পারেন না। এটা যারা অ্যাসাইন অফিসার আছে বা সরকারের যারা আছেন, তারা উপদেষ্টা আছেন, তারা কথা বলবেন। এই ব্যাপারে তো আপনার কথা বলতে পারেন না, এটা অনধিকার চর্চা আপনার। এবং এটাকে পরবর্তীতে আপনার দেখেছেন অর্থ উপদেষ্টা মহোদয় ক্লিয়ার করেছে যে গভর্নর যা বলেছেন এটা 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 তাদের বক্তব্য না, এটা কিন্তু উনি বলেছেন। এটা ওনার বক্তব্য, এটা সরকারের বক্তব্য না। উনিও অতি উৎসাহী হয়ে হয়তো ওনার জায়গা থেকে ওইটা উনি বলেছেন। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং এটা প্রত্যাহারের জন্য আমরা দাবি জানাই যে আপনি আপনার অবশ্যই বক্তব্য প্রত্যাহার করবেন। এটা সরকারের সিদ্ধান্ত, সরকার পে স্কেলের প্রজ্ঞাপন দিবে কি দিবে না। আপনি গভর্নর হিসাবে, সরকার এমপ্লয়ি হিসেবে কোনোভাবে আপনি এটাকে আপনি বলতে পারেন না যে এটা দেওয়া যাবে না বা দেওয়া উচিত হবে না। জি ধন্যবাদ। আমরা আরেকটা বিষয়ে যাই, যেটা হচ্ছে আমরা ইদানিং দেখছি যে অনলাইন মিডিয়াগুলোতে, মানে অনলাইন যে নিউজগুলা, একই নিউজ সবাই শুধু কপি পেস্ট করে এবং সেই নিউজগুলা ওরা প্রতি ঘন্টায় ঘন্টায় দেখি হেডলাইন চেঞ্জ করে, কিন্তু ভিতরের জিনিস একই রকম থাকে। এবং আমি আজকেও পে কমিশনে গিয়েছি, একজন সদস্যের সাথে কথা বলেছি, তিনি বলেছেন আসলে পে কমিশন খুবই গোপনীয়তার সাথে, স্বচ্ছতার সাথে তারা কাজ করছে, সেখান থেকে কোনোভাবেই কেউ কোনো মিডিয়ার সাথে যোগাযোগ করছে না। এবং মিডিয়া, অনলাইন মিডিয়া যেগুলি লিখছে, এগুলি শুধুই তাদের নিজেদের বানোয়াট বানানো, কিংবা কারো কাছ থেকে কিছু একটা শুনে সেটাকে আরো কিছু বাড়িয়ে তারপরে লিখছে।
তাহলে আমাদের যে কর্মচারীরা এরা কিন্তু অতি উৎসাহী, অর্থাৎ আমরা যে দাবি দেওয়াগুলি বলি, আমরা যে দাবির কথাগুলি তুলে ধরি সেগুলি কিন্তু প্রচার করে না, কিন্তু অনলাইন পত্রিকায় একটা ভুয়া নিউজ দেয়, সেইগুলি দেখি সবাই সেখানে প্রচার করে, কমেন্টস করে, শেয়ার করে। তাহলে সেগুলি আমাদের বয়কট করা উচিত না? আমরা যদি ওই অনলাইন নিউজগুলি কেউ না দেখি, কেউ সেখানে কমেন্টস না করি, কেউ যদি সেখানে শেয়ার না করি, তাহলে কিন্তু এরা আর পায় না। কারণ ওরা প্রতি ঘন্টায় ঘন্টায় লেখে, ওদের ব্যবসা হয়, ওরা ওদের ইনকাম করে নিয়ে যাচ্ছে, আর আমাদের কর্মচারীরা বোকার মতো সেগুলিকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। অথচ আমরা প্রচার করার সময় তারা তাদের আবার উল্টাপাল্টা আমাদেরকে নিয়ে বক্তব্য দেয়, এটা সেটা বলে। এই ক্ষেত্রে আসলে আহ কি বলবো বুঝতে পারতেছি না, এদেরকে আসলে কোন ভাবে বললে কর্মচারীরা শুনবে? সবাই শুধু কর্মসূচি চায়। রমজানে চাকরিজীবীদের জন্য অফিস ব্যাংক নতুন যে সময়সূচিতে চলবে। নিজস্ব প্রতিবেদক, ঢাকা। আপডেট 19 ফেব্রুয়ারি 2026, সকাল 11:59। ফলো করুন। রমজানে চাকরিজীবীদের জন্য অফিস ব্যাংক নতুন যে সময়সূচিতে চলবে। প্রতীকী ছবি। আজ বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি 2026 থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার। এই সংক্রান্ত জনপ্রশাসনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল 9টা থেকে বেলা 3:30 পর্যন্ত অফিস চলবে। জোহরের নামাজের জন্য বেলা 1টা থেকে সোয়া 1টা পর্যন্ত বিরতি থাকবে। ব্যাংক, বীমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন বা বিধি অনুযায়ী অফিস সূচি নির্ধারণ ও অনুসরণ করবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের অফিস সময়সূচি বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে। আরও পড়ুন। সরাসরি নিয়োগে পিএসসির বিজ্ঞপ্তি, পদ 300। 9 ফেব্রুয়ারি 2026। সরাসরি নিয়োগে পিএসসির বিজ্ঞপ্তি, পদ 300। এদিকে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন সময় অনুযায়ী রমজান মাসে দেশের সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল 9:30 থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকবে। লেনদেন চলবে বেলা 2:30 পর্যন্ত। এর মধ্যে বেলা 1:15 থেকে 1:30 পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এই বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে। রমজান মাস শেষ হওয়ার পর অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে।